স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। HMP ভাইরাস ঠেকাতে স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। জ্বর, সর্দি সহ অন্যান্য উপসর্গ রয়েছে কিনা তা খতিয়ে দেখে দেয়া হচ্ছে ছাড়পত্র। সতর্কতামূলক ব্যবস্থা নেয় স্বস্তিতে যাতায়াতকারীরা। তবে পণ্য আনা নেয়া করা চালক এবং সহকারীদের এই আওতায় না নেয় শঙ্কিত স্থানীয়রা। বিস্তারিত প্রতিবেদনে। চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া HMP ভাইরাস নিয়ে 7 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী দেশের সব বন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিমানবন্দরের পর এবার আখাউড়া, বেনাপোল, হিলি সহ দেশের অন্যান্য স্থলবন্দরেও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্দরের ইমিগ্রেশনের পাশে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল টিম। ভারত ফেরত প্রত্যেক যাত্রীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে, HMP ভাইরাসের প্রাথমিক উপসর্গগুলো কোনো যাত্রীর মাঝে দেখা গেলে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। আগে করোনা ভাইরাস একটা আতঙ্ক ছড়াইছে, এখানেও একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। সবাইকে সচেতন করতেছে, তো আমরা সবাই সচেতন হব এই বিষয়ে। এখানে যারা আসে ভারত থেকে ওদের স্বাস্থ্য পরীক্ষা হিসাবে আমরা এখানের মধ্যে ওই তাপমাত্রা দেখি ওদের কোনো HMP ভাইরাস ওদের মধ্যে আছে কিনা আমরা দেখি, পরীক্ষা করি। আমরা মূলত সব যাত্রীদেরকে এই ব্যবস্থার আওতায় নিয়ে আসবো। তো সেখানে আমরা কথা বলতেছি, ওই ট্রাক ড্রাইভার যারা আসছে এবং যাচ্ছে তাদেরকে এই আওতায় নিয়ে আসবো। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বসানো হয়েছে মেডিকেল টিম ও স্ক্যানার মেশিন। স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করারও পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা করা সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধি এগুলো যাতে যাত্রীরা মেনে চলে সেই পদক্ষেপ নিয়েছি। ভারতগামী যাত্রীদের আমরা টেম্পারেচার দেখতেছি, সর্দি কাশি আছে কিনা এটা দেখতেছি, অ্যাজমার সমস্যা আছে কিনা সেটা দেখতেছি, সিওপিডির সমস্যা আছে কিনা এটা দেখছি, আরো যে লক্ষণগুলো আছে সেগুলো খেয়াল করতেছি। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগও সংক্রমণ রোধে ব্যবস্থা নিয়েছে। সুরক্ষা নিশ্চিতে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে। ভোমরা ও সোনা মসজিদ বন্দরে মেডিকেল টিম কাজ করছে। জেনিসিয়া বর্ণা, এখন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন আর কোনো উত্তেজনা নেই। BSF বেড়া নির্মাণ করা থেকে বিরত রয়েছে, পরিস্থিতিও স্থিতিশীল। আগামী মাসে বিজিবি এবং BSF এর ডিজি পর্যায়ের মিটিংয়ে অসম সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মত বিনিময় সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং BSF এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। সব ক্ষেত্রেই প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, তবে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুতই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 11:30টার দিকে রাজশাহীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা জরুরি। এছাড়া শেখ পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠদের টাকা পাচার করাই উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন রিজভী। এদিন রাজশাহীর 17 নম্বর ওয়ার্ডের 400 জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সব ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার করেছেন এবি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের অন্যান্য নেতা কর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা এবং অঙ্গীকার সমভাবে ধারণ এবং বাস্তবায়নে তার দল কাজ করবে বলেও জানান এই রাজনীতিবিদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের জেনারেল সেক্রেটারি আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। যত ষড়যন্ত্র হবে সেটাকে আমরা প্রতিহত করব। আর মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং জুলাই আগস্টের যে আমাদের অভ্যুত্থানের যে অঙ্গীকার, এই দুটোকে আমরা সমভাবে ধারণ করব। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যারা বলে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল, সেখানে তাদের ইন্ধন ছিল। গত 15 বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বেলা 11:30টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় সংস্কার কমিশনের প্রধান বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এই প্রবণতা বন্ধে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের রূপরেখা উত্থাপন করা হবে বলে জানান তিনি। এ সময় কমিশনের সদস্য আক্তার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, টিটু দত্ত গুপ্ত, জিমি আমির এবং আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। সারা দেশে সবার জন্য সাংবাদিকতায় ন্যূনতম একটা বেতনের নিশ্চয়তা থাকা দরকার। কারণ সাংবাদিকদের অর্থনৈতিক বা আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা যদি না থাকে, তাহলে তার স্বাধীনভাবে কাজ করার মানসিকতাও থাকবে না এবং স্বাধীনতা সে অনেক ক্ষেত্রেই আপোস করতে বাধ্য হবে। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে 18টি স্বর্ণের বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অবস্থান নেয় তাদের একটি দল। এ সময় সন্দেহভাজন একজন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কোমরের সাথে প্যান্টের ভেতর স্কচ ট্যাপ দ্বারা মোড়ানো 3টি প্যাকেট উদ্ধার করা হয়। পাওয়া যায় 2 কেজি 18 গ্রাম ওজনের 18টি স্বর্ণের বার। এই ঘটনায় বিজিবি মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত নূর হোসেন ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। সকালে উখিয়ার কুতুপালং 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F75 ব্লক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোরে ফজরের নামাজ পড়তে উঠে বাথরুমের মধ্যে 2 জনের মরদেহ পড়ে থাকতে দেখে পাশের শেডের বাসিন্দারা। এ সময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লায় দেশি বিদেশি বিভিন্ন অস্ত্রসহ 2 সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 23 বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে
ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিন শেড থেকেই একটি 7.65 মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরে জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতেই রাতভর অভিযান চালিয়ে একই এলাকার সন্ত্রাসী লিটনের বাড়ি থেকেও আটক করা হয় একই ধরনের মিমি পিস্তল, 2টি চায়না চাপাতি, 2টি চীনা কুঠার, একটি চায়না চাকু এবং 5টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, জাকিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এছাড়া আটককৃত দুজনের বিরুদ্ধেই জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্যচর্য সেলিম আল দ্বীনের 18তম প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষে দিনভর আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে থেকে স্মরণযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। পরে সেলিম আল দ্বীনের সমাধিতে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা। 1949 সালের 18 আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন গুণী এই ব্যক্তিত্ব সেলিম আল দ্বীন। বরিশাল এবং সিলেটে উৎসব মুখর পরিবেশে চলছে 3 দিনব্যাপী তারুণ্য মেলা। গ্রামীণ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি স্টলগুলোতে আছে বই এবং পোশাক। সকাল থেকে বরিশাল বিএম কলেজ প্রাঙ্গণে তারুণ্যের উৎসবে ভিড় করেন দর্শনার্থীরা। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা চারু এবং কারুশিল্প, পোশাক, বই সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন মেলা প্রাঙ্গণে। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরাও। এতে নতুন প্রজন্ম দেশের শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। এছাড়া মেলার এই আয়োজনে জুলাই আগস্টের আন্দোলনের নানা দৃশ্যপট তুলে ধরা হয়। একই আয়োজন ছিল সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই মেলায় শিক্ষার্থীরা নতুন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি জুলাই বিপ্লব সম্পর্কে ধারণা পাবে বলে মনে করছেন আয়োজকরা। এবার খেলার খবর। সিলেট পর্ব শেষে এবার বন্দর নগরী চট্টগ্রামে ফিরছে বিপিএলের 11তম আসর। 2 পর্বের খেলা শেষে জমে উঠেছে দলগুলোর পয়েন্ট টেবিলের লড়াই। অপরাজিত রংপুরের অবস্থান টেবিলের শীর্ষে, আর বাকি থাকা 6 দলেরই সুযোগ আছে সেমিফাইনালে নাম লেখানোর। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত নুরুল হাসান সোহানের রংপুর। 4 ম্যাচে 3 জয়ে দ্বিতীয় অবস্থানে চিটাগাং কিংস, আর তামিমের ফরচুন বরিশালেরও সংগ্রহ 6 পয়েন্ট। তবে 5 ম্যাচে 2 হারে বরিশালের অবস্থান এখন 3 নম্বরে। এছাড়াও তালিকার পরের 3 দল খুলনা, সিলেট আর রাজশাহী। 7 ম্যাচে 1 জয় নিয়ে ঢাকার অবস্থান টেবিলের একেবারেই তলানিতে। সেরা ব্যাটারের দৌড়েও এগিয়ে আছে দেশি ক্রিকেটাররা। তালিকার শীর্ষে জাকির হাসান। এছাড়া সেরা 5-এ আছেন লিটন, সাইফ, তানজিদ তামিম। বোলারদের মধ্যে শীর্ষে আছেন তাসকিন আহমেদ। এছাড়াও রনি, সাকিব, শেখ মেহিদিরা আছেন সেরা হওয়ার দৌড়ে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।